সবাই দেখতে পাচ্ছ আবার? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা রুমা দাস, একটু রেসপন্স করবে তো? স্যার বলুন। ম্যাডাম আপনার ক্লাসের টাইম কখন? আমি জয়েন হতে পারছিলাম না। স্যার জানিয়েছিলেন ম্যাডাম? মেসেজ করেছেন? আনিস মাইতি, একটু রেসপন্স করবে। হ্যাঁ স্যার। তোমার ক্লাসের টাইম কখন? স্যার আজ একটু লেট হয়ে গেল স্যার, সরি। নেক্সট টাইম যদি এগুলো এটা হয় স্যার আমি ক্লাস 5 থেকে সোজা লেফট করে দেবো আমি। ঠিক আছে। এটা টিউশন নয়, ঘুরতে চলে এসছো। প্রপার প্রথম থেকে জয়েন হয়ে পুরোটা জানতে হবে, না হলে ল্যাবে যদি কেউ জিজ্ঞেস করতে হবে না। তো ওই জিনিসটা তাহলে বুঝতে পারলে। তো এটা তুমি যে কোনো নাম দিতে পারো, ক্যাপিটাল এও দিতে পারো। সেভ করে দেখো না, এটা দেখো ক্যাপিটাল এ বি হয়ে গেছে। তোমরা এর জায়গায় রোমান হলফে আইও দিতে পারো। সেভ অ্যান্ড দেন রান, দেখো আই ডবল আই হয়ে গেছে। তোমরা এখানে যেই ফরম্যাট দেবে সে কি সেই ফরম্যাটে তোমাদের পুরো ডেটাটাকে নিতে থাকবে। ওকে, আচ্ছা। তো এই জিনিসটা তাহলে বুঝতে পারলে। তো আচ্ছা, এখানে যদি তোমাদের বলা হয় একটা ফরম্যাট বানাতে, ধরো আমি মাইক্রোসফট ওয়ার্ডে গেলাম, এখানে একটা ফরম্যাট তোমাদের দেখিয়ে দিচ্ছি। সাপোজ দেখে নাও, ফার্স্টে দিলাম 1, এখানে ধরো দিলাম ওয়েব, এন্টার। 2 আছে, এখানে ধরো দেওয়া থাকলো বুক। ট্যাব 3 আছে, ট্যাব প্রেস করলাম, এখানে এ আসবে। এখানে ধরো দেওয়া থাকলো কোয়ান্টাল ট্যাব, এর নিচে ধরো যে কোনোটা কী দেবো এর মধ্যে। তো কারোর ধরো একটা নাম দিয়ে দিলাম যে রাজা। ওকে, এবার সিটটা ব্যাক করলাম, তারপর ধরো দিলাম রামনগর, ট্যাপ করলাম। এর নিচে ধরো থাকলো কার নাম দেওয়া যায়, তোমাদের কটার নাম নেই, আনিস। এই যে ফরম্যাটটা, এটা যদি তোমাদের বানাতে বলা হয় তোমরা কি পারবে? এটা দেখে নাও সবাই, তারপরে বলো। আমি যদি এই ফরম্যাটটা তোমাদের বানাতে বলি, এটা কি তোমরা সবাই বানাতে পারবে, হ্যাঁ কি না বলো? হ্যালো, হ্যাঁ স্যার, পারবো। ও ঠিক আছে, যারা পারবে না এখন আমাদের রেসপন্স করনি, আমি তাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও সবাই একটু। তো সব ফার্স্টে কি আছে দেখো, 1 2 3 4 আছে, তো 1 2। তো এখানে ফার্স্টে গেছে ওয়েবিল, তো আমি এখানে যেটা লিখেছিলাম সেটা রিমুভ করে তার জায়গায় ওয়েবিল লিখে দিলাম, ওয়েবিল। এবং 2 নম্বর কি ছিল, বুক। তো সেম এটাও রিমুভ করে লিখে দিলাম যে বুক। ওকে, সেভ করলাম, সরি সেভ অ্যান্ড দেন ওয়েব পেজে গেলাম, দিয়ে রিফ্রেশ। যেটা আই ডাবল আই হয়ে গেছে, এটা আমার বাই ডিফল্ট করতে হবে, 1 করে দিলাম এখানে, সেভ আর রান। 1 2 হয়ে গেছে। এবার বলছি 2 এর মধ্যে বা 2 এর আন্ডারে কি থাকবে, কোয়ান্টাই থাকবে এবং রামনগর থাকবে। এই জিনিসটা নিয়ে আসবে কি করে বলো, কে পারবে? ওই জিনিসটা আমি এর মধ্যে নিয়ে আসবো কি করে বলো সবাই? কেউ পারবে এই জিনিসটা? আমি তো ওয়েবিল এবং বুক দুটো নিয়ে নিলাম, কিন্তু এবং ওয়েব এবং বুকের মধ্যে কি আছে, কোয়ান্টাই আর রামনগর আছে। তো ওই জিনিসটা আমি এখানে লিখবো কেমন করে, কেউ বলতে পারবে বলো? পারবে হ্যাঁ কি না? না স্যার। না স্যার, পারবো না।
তো ওটা লেখার জন্য এর মধ্যে আমাকে আবার কি দিতে হবে, ওএল ট্যাগ দিতে হবে। কারণ কি আমি বুকের আন্ডারে রামনগর এবং কনটাই রাখবো, তাই জন্য আমি কি করলাম আবার ওএল ট্যাগ নিলাম। ওএল ট্যাগ তো শুধু নিলে হবে না, তো আমাদের কি দিতে হবে আবার এলআই ট্যাগ দেবো। এলআই ট্যাগে ফার্স্টে কি দিলাম আমি কনটাই, ওকে। তার ঠিক আবার পরে দিলাম এলআই, এবার দিলাম কি রামনগর, ওকে। দেখো এবার সেভ করলাম, ওয়েব পেজে এসে রিফ্রেশ করছি, দেখো বুকের মধ্যে কনটাই এবং রামনগর চলে আসছে। কিন্তু দেখো এখানে 1-2 ফরম্যাটে এসছে, 1-2, কিন্তু আমাদের যে ফন্টটা বানিয়েছিলাম কি ছিল, এ এবং বি ছিল। ওই এ এবং বিটাকে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে না, কোডিং পেজে যাব, দিয়ে ওএল ট্যাগ মানে অর্ডার লিস্ট ফরম্যাটে গিয়ে লিখবো টাইপ, TYPE লিখলাম, দেখে এখানে দেব স্মল এ। কারণ কি আমরা জানি কি এখানে যেটা বানিয়েছি তার মধ্যে স্মল এ দেওয়া আছে, এই যে এখানে দেখতে পাচ্ছ স্মল এ আছে, তাই জন্য আমি এখানে দিলাম স্মল এ। সেভ করলাম ফাইলটাকে, দিয়ে ওয়েব পেজে এসে রিফ্রেশ করছি। দেখো একে হচ্ছে ওয়েবিল, 2 বুক, 2 নিচে কি আছে এ, যার মধ্যে আছে কনটাই, এবং বি আছে রামনগর আছে। তোমরা ভালো করে এটা দেখতে পাচ্ছ। তো আবারও যাবো যেখানে আমি বানিয়েছিলাম, সেখানে দেখো কনটাই, তাই তো কনটাইয়ের মধ্যে দেখো, আচ্ছা এখানে রাজা না দিয়ে আমি তখন একটা নাম দিয়ে দিই, ধরো এ দাস। আনিস তোমার টাইটেল কি আছে? মাইতি। আনিস মাইতি, ওকে, এটাই দিলাম। এবার বলছি কনটাইয়ের মধ্যে কি আছে এ দাস, তাই তো। তো ওটাকে যদি আমি নিতে চাই তাহলে ওটা আমি কেমন করে ডিজাইন করবো, এর মধ্যে ওয়েব পেজের মধ্যে কেমন করে ডিজাইন করবো, কোডিং পেজে কি লিখবো কেউ একজন বলো। কনটাইয়ের মধ্যে কি লেখা আছে আমাকে এ সাহা, তাই তো, না রয় আছে, না এ দাস আছে, সরি। তো কনটাইয়ের মধ্যে যদি আমি এখানে এ দাস লিখতে চাই তাহলে আমাকে কি করতে হবে, কেউ বলতে পারবে? স্যার কন্টাইন নিচে মানে ওএল ট্যাগ নিতে হবে। কন্টাইন নিচে আমাকে আরেকবার ওয়েল ট্যাগ দিতে হবে, সব দিলাম। তারপরে বলো তারপরে স্যার এলআই ট্যাগ দিতে এলআই ট্যাগ, ওকে এলআই ট্যাগ দিলাম। এর মধ্যে কি লিখবো আমি এ দাস, এ এ দাস দিলাম। এ দাস স্যার ওয়েল ট্যাগের মধ্যে টাইপ দিয়ে, আচ্ছা ওয়েল ট্যাগের মধ্যে টাইপ দেবো, তো টাইপ দিয়ে কি দেবো স্মল আই, রোমান আই দিলাম। তো সেভ করলাম, এবার দেখে নিই না আমার ঠিকঠাকভাবে চলে এসেছে। এটা তাহলে করতে হবে তোমরা, তোমাদের যদি এটা ল্যাবে একটা টাস্ক দেওয়া হয় এরপর তাহলে নিজের একটা বানাতে পারবে। যেরকম আমরা কোশ্চেন পেপার বানিয়েছিলাম না তোমাদের বেসিক ক্লাসে, তোমরা মাইক্রোসফট ওয়ার্ডে বানিয়েছিলে নিশ্চয়ই মনে আছে, কোশ্চেন পেপার বানিয়েছিলে ল্যাব 4-এ আই থিঙ্ক ওটা ছিল, হ্যাঁ তাই না? তো ওই ফরম্যাটে যদি তোমাদের বানাতে বলা হয় তাহলে সবাই নিশ্চয়ই তাহলে এটা বানাতে পারবে, কারোর কোনো জায়গায় কোনো প্রবলেম হবে না, তাই তো? না ওকে। তো সেম ওয়ে আমাদের রামনগর নিচেও থাকবে, ধরো আনিস মাইতি। তো সেটা লেখার জন্য আমাদের কি করতে হবে না, সেটা লেখার জন্য আমাদের জাস্ট এর ঠিক নিচে রামনগর এন্টার করবো, দিয়ে এখানে দেবো ওয়েল ট্যাগ অর্ডার লিস্ট, তার মধ্যে দেবো এখানে এলআই, এখানে দিলাম আনিস মাইতি, ওকে সেভ এন্ড দেন রান। আচ্ছা এখানে 1 চলে এসেছে, এখানে টাইপ দেইনি আমি, তো এখানে দিয়ে দেবো টাইপ, টাইপ দিলাম এবং সেখানে দেবো স্মল আই বা রোমান আই, সেভ এন্ড দেন রান। তাহলে পুরো জিনিসটা তাহলে আমাদের সামনে ক্লিয়ার হয়ে গেছে। আমি যেই ফরম্যাটে বানাতে চাইছিলাম আমরা তাহলে সেই ফরম্যাটে সব কিছু বানাতে পারছি তাহলে, তাই এটা তাহলে তোমরা সবাই করতে পারবে। হ্যাঁ স্যার পারবো। হ্যাঁ স্যার পারবো। আচ্ছা কারোর কোনো জায়গায় যেটা করলাম কোনো ডাউট আছে? একদম একটু দেরি হয়। আচ্ছা নিরুপমা মাইতি একটু রেসপন্স করো তো। নিরুপমা মাইতি,
তো ম্যাডাম এটা কি টিউশন, না এটা একটা ঘোরার জায়গা? ক্লাসের টাইম কখন ম্যাডাম আপনার? নিরুপমা মাইতি, ক্লাসের টাইম কখন? 1:30। কটা বাজে ম্যাডাম? সাড়ে কটা বাজে এখন? 9টা। লেট কেন? 9টা। এত লেট কেন? ঘুরতে এসছে নাকি এখানে? এত লেট কেন? না এক্ষুনি আপনার ঘুম ভাঙলো? এরকম যদি আপনি লেট করবেন তাহলে ম্যাডাম সত্যি করে ক্লাস করার দরকার নেই আপনাকে। আমি এমনিতে কাউকে ভিডিও দেই না, আর ভেবেছিলাম দেবো হয়তো, আর আপনাদের এরকম বিহেভিয়ার জন্য আমি কোনোদিন কাউকে ভিডিও দেবো না। এই জিনিসটা মাথায় রাখবেন। সাবধানই পেয়েছে এখানে সবাই। তো এটা তাহলে বোঝা গেল সবার। আচ্ছা, এটা যেটা আমরা করলাম এটা হচ্ছে কি অর্ডার লিস্ট। আচ্ছা, এবার যদি আমরা আনঅর্ডার লিস্ট করতে চাই তাহলে কি করব? তাহলে সেটা তাহলে একটু দেখে নিই। সেটার জন্য আমি আলাদা একটা ট্যাব নিয়ে নিলাম, যাতে একটা ট্যাবে করলে হয়তো তোমাদের প্রবলেম হতে পারতো। আর একটা ট্যাব নিলাম, সেভ করলাম, এটাকে যে কোনো একটা নাম দাও দিয়ে .html দিয়ে সেভ করলাম। ওকে, তো এখানে HTML এর পুরো ট্যাবটা নিয়ে নিই, আবার সেরকম সাজিয়ে নেই যাতে সব কিছু ক্লিয়ার হয়ে বোঝা যায়, নাহলে কোনো জিনিসটা বোঝাই যাবে না। আনঅর্ডার লিস্ট দিয়ে বডি পার্টটাও ঠিকঠাক করে নেব। আচ্ছা, আমরা তো বর্তমানে অর্ডার লিস্ট জানলাম, এবার বলছি আনঅর্ডার লিস্ট জিনিসটা কি? কেউ একজন বলো এবার, যেরকম আমরা মাইক্রোসফট ওয়ার্ডেরও করে এসছি। এবার বলো আনঅর্ডার লিস্ট জিনিসটা কি? কেউ একজন বলো। স্যার কোনো লেখাকে মানে বুলেট দিয়ে সূচিত করার জন্য আনঅর্ডার লিস্ট ব্যবহার করা হয়। কোনো আরেকবার বলো, বুঝতে পারলাম না। কোনো লেখাকে বুলেট দিয়ে সূচিত করার জন্য আনঅর্ডার লিস্ট ব্যবহার করা হয়। আচ্ছা, শুধুমাত্র কি বুলেট দিয়ে সূচিত করার জন্য ওকে আনঅর্ডার লিস্ট বলা হয়, আর অন্য কিছু না? বলো, শুধুমাত্র কি বুলেট নাকি আলাদা কিছুও থাকে? বলো। কেউ পারবে না? শুধুমাত্র বুলেট নয়, আরো বিভিন্ন ধরনের সিম্বলের দ্বারাও করা হলে তাকে আমরা কি বলবো? আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের কথার অর্থ হচ্ছে যে সেটা কোনোভাবে কোনো সাজানো গোছানো থাকে না। যেরকম আমরা একটু আগে অর্ডার লিস্ট করলাম, সেখানে দেখবে সারিবদ্ধভাবে সব কিছু সাজানো ছিল। যেরকম দেখো, ফার্স্টে যখন আমি কিছু একটা লিখলাম, সেখানে কি হলো 1 এলো, তারপরে লিখতে যাচ্ছি তখন সেখানে হয়তো দেখবে মেবি অটোমেটিক ভার্সন 2 চলে আসছে, তারপরে কিছু লিখলে 3 আসবে, তারপরে কিছু লিখলে 4 আসবে। তাই কি প্রত্যেকটা সারি অনুযায়ী চলছে না? কিন্তু আমি যদি এখন আনঅর্ডার লিস্টে লিখতে যাই তাহলে ওই যে ফরম্যাটটা কিন্তু আমাদের আসবে না। আমি যেই ব্লক নেব বা যেই সার্কেল নেব বা যাই নেই না কেন, সে যেটাই নেব সেটাই কিন্তু পরপর চলে যাবে, সেখানে সে ডবল বা ট্রিপল হবে না। তাই তো, যেরকম আমি যদি সেখানে রোমান আই নেই, তার ঠিক নিচে কি আসছে? রোমান 2 আসছে, তারপর হচ্ছে রোমান 3, তারপর রোমান 4, রোমান 5 এরকম ভাবেই আসবে। যদি এ নেই তাহলে এ বি সি ডি এরকম ভাবে কন্টিনিউ হচ্ছে, চেঞ্জ হচ্ছে। কিন্তু এখানে কিন্তু ওই জিনিসটা চেঞ্জ হয় না। ওকে, তো দেখে নিই তাহলে কেমন করে করবো আনঅর্ডার লিস্ট। তো আনঅর্ডার লিস্ট লেখার জন্য আমাদের যে ট্যাগগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি ইউএল, আনঅর্ডার লিস্ট। ফুল ফর্মগুলো কিন্তু মনে রাখবে, তোমাদের ট্যাব অল ট্যাগে যে লিস্ট দিয়েছি তার মধ্যে তুমি সব কিছু পেয়ে যাবে। তবুও বলছি এটা কিন্তু সবাই দেখে নেবে। ওকে, আনঅর্ডার লিস্ট। তো আনঅর্ডার লিস্টের মধ্যেও ঠিক সেম লিস্ট আইটেম কথাটা ব্যবহার হয়, মানে এলআই ট্যাগ। এর মধ্যে ধর আমি কিছু একটা লিখলাম, ঠিক আছে, সেভ করলাম, দিয়ে দেখো আমি ওয়েব পেজে এসে রিফ্রেশ করছি। আচ্ছা সরি, এটা আমি ওয়েব পেজে বানাইনি বর্তমানে। রাইট ক্লিক করলাম, দিয়ে ওপেন ইন ব্রাউজার করলাম, দেখে নাও
এখন যে লেখাটা এসছে দেখো কি এসছে, একটা কালো রঙের ডট এসছে, দেখতে পাচ্ছ সবাই? কালো রঙের ডট এসছে না, যে কিছু একটা লিখেছি। এবার দেখো আমি ওই জায়গায় আমি তার ঠিক নিচের লাইনে আমি আবার কিছু একটা লিখলাম, এলআই ট্যাগের মধ্যে আবার কিছু লিখলাম, এন্টার। আবার ধরো এলআই ট্যাগের মধ্যে আমি কিছুটা লিখতে চাইছি, এলআই ট্যাগ ওপেন, কিছু লিখলাম, সেভ দিয়ে ওই পেজে গিয়ে কী করছি, রিফ্রেশ করছি। দেখো এখানে সেম ডট কিন্তু প্রত্যেকটা লাইনে ক্যারি ফরওয়ার্ড হচ্ছে। এখানে যে আমরা আগে যেটা করেছি অর্ডার লিস্টে, এখানে একটা দেবো, এখানে দুটো হওয়া উচিত ছিল, এখানে তিনটে হওয়া উচিত, কিন্তু তিনটে হয়নি, একটাই আছে। কেন আছে? কারণ না এই যে ফরম্যাটটা আমরা ডিজাইন করছি এটাকে আমাদের কি বলা হচ্ছে কি, আনঅর্ডার লিস্ট, মানে যে কোনো রকমের কোনো ফরম্যাটে চলে না। ওকে, আনঅর্ডার লিস্টে অনেক ধরনের অ্যাট্রিবিউট হয়, মানে আমি শুধুমাত্র এখানে কালো ডিস্কটা মানে কালো যে সার্কেলটা এসছে তাকে শুধু নয়, আমি এছাড়াও আরও অনেক কিছু নিতে পারি। তাহলে দেখবো কেমন করে আসবে না আসবে, একটু দেখে নিই। তাহলে ইউএলে গেলাম, ইউএল টাইপ দেব, টাইপ ধরো এখানে দিলাম ডিস্ক, ডিআইএসসি, ডিস্ক হচ্ছে একটা ফরম্যাট নেম, ঠিক আছে? তো সেভ করলাম, ওয়েব পেজে এসে রিফ্রেশ করলাম। দেখো কোনো ধরনের কোনো কিছু চেঞ্জ হয়েছে, দেখতে পাচ্ছি যে কোনো কিছু চেঞ্জ হয়েছে বলে? না স্যার। হয়নি। না স্যার। কেন হয়নি? কারণ না এই যে কালো ধরনের একটা অপশন দেখতে পাচ্ছ, একেই তোমাদের প্রোগ্রামের ভাষায় ডিস্ক বলা হয়ে থাকে, মনে থাকবে। এই অপশনটাকেই তোমাদের প্রোগ্রামের ভাষায় ডিস্ক বলা হয়ে থাকে। ওকে, তো এবার ধরছি আমি আলাদা কিছু একটা নেব, ধরে নিলাম সার্কেল। ওকে, সেভ আমরা রান। দেখো আমাদের যে সিম্বলটা নিয়েছিলাম সেই সিম্বলটা বর্তমানে এখন চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তাহলে ডিস্ক এবং সার্কেল দুটো তাহলে বুঝতে পারলে। আমি যদি একটার নিচে একটা এরকম যদি আমি ফরম্যাটে সাজাতে চাই তাহলে সেটাও নিচে আমি এরকমভাবে করতে পারবো, যেটা আমি একটু আগে অর্ডার লিস্ট ফরম্যাটে দেখলাম। করতে পারবো তো, হ্যাঁ কি না? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সবাই তাহলে করতে পারবে। কারো যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে কোশ্চেন করো, ডাউটটা ক্লিয়ার করো। কারণ কি আমি প্র্যাকটিক্যাল ক্লাসে কাউকে কিন্তু কোনো কিছু বলবো না, এটা তো মাথায় রাখবো। আমি আগে তোমাদের ক্লাসে ল্যাবে গেছি, যার যেটা প্রবলেম পাশে থেকে বসে বুঝিয়ে দিয়েছি। আমি কিন্তু এই জিনিসটা নেক্সট টাইম আর করবো না। তাই বলছি যার যদি কোনো ডাউট থাকে কারোর, তাহলে এরা এখানেই ক্লিয়ার করবে। স্যার ক্লাসে শুধুমাত্র প্র্যাকটিস করবে। বলো। স্যার টাইপ গুলো বলে দিন না, সবগুলো মোটামুটি। টাইপ যখন আমি করে দেখাচ্ছি তখন বলেও দিচ্ছি, তাই না? স্যার সার্কেল দুটো তো বলেছেন। সার্কেল দুটো বললাম মানে মানে এটা একটা বললেন আমি, ডিস্ক। হ্যাঁ শোনো, একটা হলো ডিস্ক, একটা হলো সার্কেল। হ্যাঁ দেখাচ্ছি, পড়াতে টাইম লাগবে, একটু ওয়েট কর, ধৈর্য ধরো। তাড়াহুড়ো করলে কোনো কিছু শিখতে পারবে না, ওয়েট করো। তো আমি বর্তমানে সার্কেলটা দেখালাম। এবার আরেকটা যে বিহেভিয়ার বা আরেকটা যে অ্যাট্রিবিউট আছে সেটা তাহলে জানবো। তাহলে সেটাও তাহলে আস্তে করে জেনে নিই যে আর কোন ফরম্যাটের দ্বারা আমি এটাকে ডিজাইন করতে পারি। স্কোয়ার, এটা কি করতে পারি দেখে নিই। সেভ দিয়ে ওই পেজে এসে কি করলাম, রিফ্রেশ। দেখো এবার কি হলো, ওই সার্কেলের জায়গাটা চারপাশে বক্স এসছে না, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ হ্যাঁ সবাই? স্যার। তো এবার বুঝতে পারলে যে আমি এখানে এই তিনটে অপশনের দ্বারা সব কিছুকে কোডিংয়ে লিখতে পারি, যেটা আমাদের আনঅর্ডার লিস্টে যেটা আমি ফর্মেটটা বানাইছি সেরকমভাবে বানাতে পারি। এসছে তাহলে। তো এছাড়াও আরও একটা যেটা থাকে সেটা হচ্ছে কি, নান। কিছু বোঝা গেল? ধরো আমি এরকম একটা আনঅর্ডার লিস্ট বানাতে চাইছি যার আগে কোনো সিম্বল বা কোনো নাম্বার কিছুই থাকবে না। তো ওই জিনিসটা বানানোর জন্য আমাদের এখানে নাম নামক একটা অ্যাট্রিবিউট বা বিহেভিয়ার ইউজ করা হচ্ছে, যেটা স্কুলে কি হয়, তার আগে যে সিম্বলগুলো ছিল সেগুলো কিন্তু ইরেজ হয়ে যায়। বোঝা গেছে? বোঝা গেছে সবার?
হ্যাঁ স্যার স্যার। বুঝে গেছি। তো এটা যদি আমি একটা ডিজাইনে বানাতে চাই তাহলে কি করে করব? না স্যার, দেবদুয়ার স্যার। হ্যাঁ স্যার। তো এটা তাহলে দেখে নি কেমন করে বানাবো। আমি সবগুলোকে এটা ইরেজ করে দিলাম, ঠিক আছে? দিয়ে একটা টোটে বানাই তাহলে। এখানে নামগুলো আমি ঠিকঠাক করে মুছে দিচ্ছি, দিয়ে প্রপারভাবে বানাবো আমি এখানে। এখানে একটা টাইপ থাক, ধরো আমি এখানে দিলাম সাপোজ সেম যেটাই দিচ্ছিলাম সেটাই ধরো দিলাম যে ওয়েবেল দিলাম। এখন আমাদের সামনে কি আসে? বাই ডিফল্ট কি আসবে গো? ডিস্ক আসবে না? আমাদের আনঅর্ডার লিস্টে বাই ডিফল্ট যে অপশনটা চুজ করা থাকে সেটা হচ্ছে কি ডিস্ক, এবং অর্ডার লিস্টে বাই ডিফল্ট যে লিস্টটা থাকে সেটা হচ্ছে কি নাম্বার বা 1 2 3 4। এই ফরম্যাটটা আমাদের এখানে বাই ডিফল্ট সেট করা থাকে। এগুলো বাদ দিয়ে যখন আমি আলাদা কোনো ফরম্যাট নিতে চাইবো তখন আমাদের সেটা টাইপের মধ্যে রাখতে হয়। ওকে, তো আমি এখানে বর্তমানে টাইপ কিছু রাখিনি, তো টাইপ লিখে দিলাম এখানে ডিস্ক, যেহেতু আমাদের দেখতে সুবিধা হবে। ঠিক আছে? তো ম্যাডাম বলে যান স্যার। তো অর্ডার লিস্ট ওয়েবেল দিলাম, তার ঠিক নিচে ধরো দিলাম এখানে যে কনটাই। এখনও কিন্তু সেম দেখবেন আমাদের সামনে এখানে ওয়েবেল, তার ঠিক নিচে কনটাই এসছে। আমি এবার বলতে যে কনটাই নিচে ধরো আমি কিছু একটা নাম লিখতে চাই, তাহলে সেটা কেমন করে করব? ঠিক সেম আমি যেরকম বানিয়েছিলাম সেখানে কি দিয়েছিলাম? অর্ডার লিস্ট দিয়েছিলাম। এখানে আমি দেবো কি আনঅর্ডার লিস্ট বা ইউএল ট্যাগ। ইউএল ট্যাগের মধ্যে এলআই দেবো লিস্ট আইটেম। এখানে আমি ধরো কিছু একটা নাম দিলাম, সাপোজ সেখানে কি দিয়েছিলাম? এ দাস দিয়েছিলাম, এখানে ধরে দিলাম বি সাহা। ওকে, সেভ অ্যান্ড দেন রান। এখানে দেখো আমি এখানে কোনো টাইপ দিয়েছি, দেখতে পাচ্ছ কি? দেখো ইউএল এর মধ্যে আমি কোনো টাইপ দিয়েছি কি সবাই? না স্যার। না স্যার। না দেইনি। স্যার। না। কিন্তু এখানে দেখো বাই ডিফল্ট একটা সিম্বল নিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছ? আচ্ছা এক মিনিট ধরো। হ্যাঁ বলো, যেটা ইচ্ছা। বুঝতে হলে তাহলে তাহলে বাই ডিফল্ট তাহলে সিম্বলগুলো নিতে থাকে, যেরকম আমরা মাইক্রোসফট ওয়ার্ডে করেছিলাম। দেখেন আমি এখানে আবার দেখাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডে। ধরো আমি এটা পুরো ব্যাক করে দিলাম। আমরা এখানে যখন শিখেছিলাম যে ওয়ার্ড লিস্টে গেলাম, ধরো যে কোনো একটা ওরা ফরম্যাট চুজ করলাম, এইটা কিছুটা লিখলাম, এন্টার। সেকেন্ড অপশন এলো, আবার কিছুটা লিখলাম, যে এন্টার করলাম। এবার যখন আমি এখানে ট্যাব প্রেস করতাম তখন কিন্তু ওই যে অর্ডার লিস্টের ফরম্যাটটা কিন্তু অটোমেটিকভাবে চেঞ্জ হয়ে যেত, হতো। তো ঠিক সেম জিনিস আমাদের HTML ডকুমেন্টের ক্ষেত্রেও কিন্তু হয়। বোঝা গেছে? এখানেও যদি আমি কোনো ধরনের কোনো টাইপ না দিই, সে কিন্তু আমাদের ওই সিম্বলগুলোকে একটার পরে একটা চেঞ্জ করতে থাকে। মনে থাকবে? সবার মনে থাকবে তো ম্যাডাম? এটা দেখুন, মনে থাকবে সবার? থ্যাংক ইউ। তো সেম জিনিস তাহলে আমরাও এখানে দেখলাম। তো আরও কিছু দেখে নিই, যদি আরও কোনো ধরনের কিছু সিম্বল থাকে তো আমরা একটু দেখতে পারবো। আমি এখানে সাপোজ দিলাম আবার একটা লিস্ট আইটেম, এখানে দিলাম যে এ গুপ্তা, সেভ রান করলাম। ঠিক সেম জিনিস এসছে। ধরো বি সাহার নিচে আমি আরও একটা কিছু দিতে চাই, কোনো একটা নাম ধরো দিতে চাই, তো সেটা কেমন করে দেবো? সরি, সেটা দেওয়ার জন্য দিলাম কি আমি আবার এখানে ইউএল ট্যাগ দেবো। হ্যাঁ ঠিক বলেছো, ইউএল এর মধ্যে কি দেবো আমি এখানে? এলআই ফর লিস্ট আইটেম। এখানে ধরো আমি কিছু একটা র্যান্ডম লিখে দিলাম, তাই তো? সেভ অ্যান্ড দেন রান। দেখো এবার সে অটোমেটিক নিচ্ছে, এটা নিচ্ছে। তো তোমার যদি বাই চান্স কোনো কারণে কারোর নাম যদি না মনে থাকে, এই যে সিম্বলগুলো আমি ইউজ করছি, তো তোমরা এরকম করেও নিতে পারো। বলতে পারছি আমি?
যদি নাম না মনে থাকে, কিন্তু আমি তোমাদের নামগুলো বলে দিচ্ছি। একটা কি থাকে, প্রথম থাকে ডিস্ক, তারপর থাকে সার্কেল, 3 নম্বর থাকে স্কোয়ার, একটা কি থাকে নান। ওকে, নানের দ্বারা এই যে সিম্বলগুলো আমরা ইউজ করছি এগুলোকে আমি হাইড করতে পারি বা মুছে ফেলতে পারি, বা এই সমস্ত সিম্বল ছাড়াও আমি কোনো কিছু একটা লিখতে পারি। ওকে, যেরকম আমরা খাতায় লিখে না, ধরো আমি কিছু একটা পয়েন্ট করছি, পয়েন্ট করার মধ্যে মধ্যে হয়তো কোনো সিম্বল দিলাম না, এমনি কিছু একটা পয়েন্ট করে চলে গেলাম, তো ওই জিনিসটা করার ক্ষেত্রে একটু প্রবলেম থাকে, তাই না? তো ওটাও কিন্তু এখন আমরা ওয়েব পেজের ক্ষেত্রে করা যেতে পারে বা করতে পারি। ওকে ওকে, তো এটির নিচে একটা করে দেখি, যদি এর নিচে আরও যদি কোনো সিম্বল থাকে তাহলে সেটা আসবে। তো একটু দেখে নিই, তাহলে যদি আসে তো ভালো কথা, না এলে আমাদের আরও একবার করতে হবে এটাকে। ইউএল দিলাম, এর নিচে ধরো আমি একটা লিস্ট আইটেম দিলাম, আমার র্যান্ডম কিছুটা লিখলাম, সেভ দিয়ে দেখি না এর ঠিক নিচে আর কিছু আসছে না। দেখে নাও, কোডিং পেজে যাচ্ছি, আমি ঠিকঠাকই করেছিলাম তো। দেখো JKFG দিয়েছিলাম, তার ঠিক নিচে আমি আমার ওরাল আনওরাল লিস্ট দিয়েছি, তার নিচে আমি একটা কিছু নাম লিখেছিলাম। কিন্তু দেখো এখন কিন্তু আমি রান পেজে যাচ্ছি, কিন্তু কোনো কিছু আর আসছে না। যেই সিম্বলটা ছিল সেই সিম্বলটা কিন্তু এখানে ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, তাই না? তাই তো, তাহলে পুরো তাহলে ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে আমরা তাহলে কি জানলাম, অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। তোমরা তাহলে এটা নিজেদের মতো করে ডিজাইন করতে পারবে, যে কোনো একটা ফরম্যাটে তোমরা এটা তৈরি করতে পারবে তো, হ্যাঁ কি না? এখন পর্যন্ত যদি কারোর কোনো প্রবলেম থেকে হ্যাঁ, থাকে স্যার। তাহলে প্রবলেমটা সলভ করে নাও, বা যদি কোনো ডাউট থাকে তো জেনে নাও। কেননা নতুন জিনিস শিখছো, মেবি ওটা হতেও পারে যে এটা তোমরা ভুলে যাবে। ঠিক আছে, এই জন্য বলছি ডাউটটা আগে তোমরা ক্লিয়ার করে নাও। ওকে, বলো এবার কারো কিছু এখন পর্যন্ত জানার আছে? এই পর্যন্ত এখন পর্যন্ত কারো কোনো কিছু জানার আছে? রেসপন্স করো সবাই। এখন পর্যন্ত কারো কোনো কিছু জানার আছে? নেই তো, গুড। তো এরপরে দেখবো যে আমি একটা ওয়েব পেজে কি করে একটা ইমেজকে ইনসার্ট করতে পারি, এবং একটা ওয়েব পেজে ব্যাকগ্রাউন্ডেও কি করে একটা ইমেজকে ইনসার্ট করতে পারি। ঠিক আছে, এই দুটো জিনিস তাহলে দেখে নিই এবার। তো কি কি করলাম, অর্ডার লিস্ট দেখলাম, আনঅর্ডার লিস্ট দেখলাম, রাইট? এবার দেখবো কি আমি ইমেজ ইনসার্ট। তো আমি কন্ট্রোল ট্যাব নিলাম, নতুন একটা ট্যাব, তার মধ্যে আমি কিছু একটা তৈরি করবো। তাই তো, তার আগে কি করলাম, পেজটা সেভ করবো। ফার্স্টে সেভ করে ধরে দিলাম যে ইমেজ .html দিয়ে সেভ করলাম। সবাই পুরো জিনিসটা বুঝতে পারছো তো? যদি বুঝতে না পেরে থাকো তাহলে জিজ্ঞেস হ্যাঁ, করো, স্যার। না হলে পরে কিন্তু এটা অনেক প্রবলেমে পড়বে তোমরা। ইমেজ স্পেলিংটা ভুল হয়ে গেছে, image.html। ঠিক আছে, তো HTML-টা পুরোটাই নিয়ে নিয়েছি আমি। ইমেজ ইনসার্ট। তো এখানে আমি ধরো কোনো একটা ওয়েব পেজে বা যে আমরা ওয়েব পেজটা বানাচ্ছি সেখানে একটা ইমেজ দেবো। তো ইমেজ দেওয়ার জন্য আমাদের যে ট্যাগগুলো ব্যবহার করতে হয় সেটা হচ্ছে কি IMG ট্যাগ, যেটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, এটা কিন্তু পেয়ার ট্যাগ নয়। এর শুধুমাত্র ওপেনিং ট্যাগ আছে, কিন্তু এর কোনো ক্লোজিং ট্যাগ নেই। বোঝা গেছে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো IMG দিলাম, সেখানে গিয়ে বসে। তো IMGর মধ্যে আমরা যে ট্যাগ বা অ্যাট্রিবিউটটা ইউজ করি সেটার নাম হচ্ছে কি SRC, যেটা কি রিসোর্স লোকেট করে থাকে একটা ইমেজের জন্য।
আমি যদি এখানে এসআরসি ট্যাগটা না দেই তাহলে আমি কোনো মতে কোনো ইমেজকে ওয়েব পেজে ডিসপ্লে করাতে পারবো না। বোঝা গেছে? আরো অনেক জিনিস জানবো আজকে, তো একটু ক্লিয়ার ভাবে শুনবে। আইএমজি ট্যাগ হচ্ছে একটা ইমেজ ট্যাগ। শুধুমাত্র ইমেজ ট্যাগ হলে তো তার মধ্যে আমি কোনো ইমেজকে ইনসার্ট করতে পারি না। যেরকম হচ্ছে কি আমরা আগে যেটা করেছি না, যে টেবিল ট্যাগ, আমি টেবিল ট্যাগ নিলে কি ওর মধ্যে টেবিল ইনসার্ট করতে পারি, বা অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট নিলে কি করতে পারি? নিশ্চয়ই করতে পারি না। তার জন্য আলাদা ট্যাগ থাকে বা আলাদা কোনো অ্যাট্রিবিউট থাকে যার দ্বারা আমি ওটাকে পুরোভাবে ডিজাইন করতে পারি। ঠিক সেমভাবে আমাদের ইমেজের ক্ষেত্রেও আছে। আইএমজি হচ্ছে কি ইমেজ ট্যাগ, যেটার দ্বারা আমি ইমেজকে ইনসার্ট করতে পারি। কিন্তু শুধু আইএমজির মধ্যে ইমেজ ইনসার্ট হয় না, তার জন্য আমাকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, যেটার নাম হচ্ছে কি এসআরসি, যেটা হচ্ছে রিসোর্স লোকেট করতে সাহায্য করে। তো কেমন করে করব একটা ইমেজকে ইনসার্ট সেটা দেখে নেই ফার্স্টে। তো আমি গেলাম কি ফাইল এক্সপ্লোরারে। তো এখান থেকে দেখি আমাদের ইমেজ কোথায় আছে। তো আমি পিকচারে গেলাম। তোমাদের ল্যাবে যখন তোমরা প্র্যাকটিস করো ইমেজটা কিন্তু তোমরা পিকচারে পাবে না। ইমেজ তোমরা সেখানে কোথায় পাবে? লোকাল ডিস্ক সির মধ্যে ফটো বলে একটা ফোল্ডার আছে, সার্চ করবে, করার পরে সেটা ওপেন করে দেখবে তার মধ্যে অনেক ইমেজ রাখা আছে। তোমরা সেখান থেকে ইমেজগুলোকে ইনসার্ট করতে পারো। কিন্তু আমরা বেসিকের ক্লাসে যেরকম ইমেজ ইনসার্ট করে এসেছি, যে ইনসার্ট সেখান থেকে ইমেজ দিয়ে ফাইল চুজ করতাম, দিয়ে ইনসার্ট ইমেজ করতাম, তাই তো? কিন্তু আমাদের এইচটিএমএল ডকুমেন্টের ক্ষেত্রে কিন্তু এরকমটা নয়। এইচটিএমএল ডকুমেন্টের ক্ষেত্রে যদি আমি বা ওয়েব পেজের ক্ষেত্রে ওয়েব পেজে কোনো ইমেজ ইনসার্ট করতে চাই, তার জন্য আমাদের যে প্রসেস আছে সেটা একটু আলাদা। কেমন করে তাহলে এবার দেখে নিই। ধরো আমি এই ইমেজটা একটু ভালো লাগছে, এটা আমি ওয়েব পেজে ইনসার্ট করব। কেমন করে করব না, ফার্স্টে ইমেজকে সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছ নিশ্চয়ই সিলেক্ট হয়েছে। তার উপরে কী করবো, মাউস পয়েন্টার নিয়ে গিয়ে রাইট ক্লিক করব। করলাম রাইট ক্লিক। এবার নিচের দিকে আসবো, দেখো নিচে লেখা আছে না প্রপার্টিজ, ক্লিক করলাম এখানে প্রপার্টিজ। ক্লিক করার পরে দেখবে এখানে কিছু লেখা আছে বা কিছু তথ্য দেওয়া আছে ইমেজ সংক্রান্ত। এখান থেকে আমি মেনলি তিনটে জিনিস নেব। কি কি নেব না, লোকেশন, নেম এবং টাইপ। নামটা মনে রাখবে, লোকেশন, নেম এবং টাইপ। লোকেশনটা কোনটা না, এই লোকেশন, ইমেজ যেখানে সেভ করা আছে ওই ইমেজের লোকেশনটা নেব। তো আমি লোকেশনটা সিলেক্ট করলাম পুরোটা, দিয়ে কন্ট্রোল শিপ দ্বারা ওই লোকেশনটা আমি কেন কপি করে নিলাম। ওকে, দিয়ে যাবো কি কোডিং পেজে গিয়ে এই যে এসআরসি দিয়ে ডবল কোড আছে না, ডবল কোটেশন, তার মধ্যে ওই লিঙ্কটা জাস্ট আমি পেস্ট করবো। দেখো চলে এসছে না, c:/user/theory/picture চলে এসছে এখানে, দেখতে পাচ্ছ আশা করি। আবার যাবো কি ওই ডকুমেন্ট পেজে যাব, যেটা আমি ওই প্রপার্টিস থেকে নিয়েছিলাম। এবার নেব কি ইমেজ নেম। এটা ইমেজের সাইডে যে চারকোনা বক্সের মধ্যে যাই নাম লেখা থাকুক না কেন, যত বড়ই নাম থাকুক না কেন, পুরোটাকে সিলেক্ট করবে, দিয়ে কপি করে নেবে। এখানে 3 ছিল, সিলেক্ট করে করলাম কি কপি, কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম। দিয়ে এই যে পিকচার্স আছে এখানে এসে আমি ওটা পেস্ট করব। কিন্তু দেখো আমি যদি এখন এই জিনিসটাকে পেস্ট করি না, এখন কিন্তু আমার ইমেজ রান করবে না। কারণ কি, আমার ওই যে পিকচার নেমটা দিলাম তার আগে একটা স্ল্যাশের প্রয়োজন না। কেন না, ওই স্ল্যাশ ছাড়া আমাদের ওই ইমেজটা কিন্তু আইডেন্টিফাই করতে পারে না। কী ধরনের স্ল্যাশ দেবো না, তার আগের কোডে দেখে নেবে এখানে কী ধরনের স্ল্যাশগুলো দেওয়া হয়েছে। দেখে নাও, এই যে স্ল্যাশটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে কি বলেছে, ব্যাক স্ল্যাশ। ঠিক আছে, ব্যাক স্ল্যাশ কেন না, যে স্ল্যাশটা পেছনের দিকে ঝুঁকে থাকে তাকে বলা হয় কি ব্যাক স্ল্যাশ, আর যেটা সামনের দিকে ঝুঁকে থাকে তাকে ফ্রন্ট স্ল্যাশ বলা হয়। তো ব্যাক স্ল্যাশ দেওয়া আছে, তো সেই স্ল্যাশটা আমি কি করব, পিকচারের কাছে গিয়ে অ্যাপ্লাই করব। দিলাম ব্যাক স্ল্যাশ, হয়ে গেছে। এবার কি করব, ওই ইমেজ নেমটা দেবো। এবার ইমেজ নেম কি ছিল, সেখানে 3 ছিল, এখানে 3 অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করা হয়ে গেলে এবার যাব কি ওই প্রপার্টিজ বক্সে, এখানে দেখবো এটা কি ধরনের ইমেজ ফাইল। দেখো না ব্র্যাকেটের মধ্যে ডট দিয়ে একটা জিনিস লেখা আছে না, দেখো .jpg দেওয়া আছে, সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই। ইমেজের অনেক ধরনের এক্সটেনশন নেম হয়, যেরকম .jpg, jpeg, jif, reg, ঠিক আছে।
ডট পিএনজি, এরকম অনেক ধরনের এক্সটেনশন নেম হয়ে থাকে। তো যার ইমেজে যেই এক্সটেনশন নেমটা থাকবে তোমরা কিন্তু সেই নেমটাই এখানে অ্যাপ্লাই করবে। ধরো আমার এখানে কি দেওয়া আছে ডট জেপিজি, আমি এখানে যদি ডট জেপিইজি অ্যাপ্লাই করি সেটা কিন্তু আমার ইমেজ রান করবে না, কথাটা মাথায় রাখবে। ধরো এখানে দেওয়া আছে ডট জেপিজি, আমি এখানে ধরো চাইছি ডট পিএনজি নামে সেভ করতে, এটাও কিন্তু আমরা এখানে করতে পারি না, মনে থাকবে সবার মনে থাকবে হ্যাঁ, স্যার। জিনিসটা। ওকে, তো কি দেওয়া আছে তাহলে ডট জেপিজি, যেটাই আছে সেটা দেখে আমি এখানে কি করব অ্যাপ্লাই করব। কোথায় না এখানে, এটা কপি করার দরকার নেই, শুধু দেখে এখানে অ্যাপ্লাই করে দেবে জেপিজি লিখলাম। লিখে কি করবো এবার এটাকে সেভ করব, কন্ট্রোল এস এর দ্বারা সেভ করলাম, দিয়ে ওয়েব পেজে এসে কি করবো এটাকে রিফ্রেশ করব। এটা ওয়েব পেজ আমাদের না, এটা আমাদের ওয়েব পেজ নয়, কারণ কি আমি এখান থেকে ওয়েব পেজে যাইনি। রাইট ক্লিক করলাম, সেখান থেকে ওয়েব পেজে ট্রান্সফার করবি, ওপেন ইন ব্রাউজার। ওকে, ওপেন ইন ব্রাউজার ক্লিক করলাম। এবার দেখো আমাদের ইমেজটা ওয়েব পেজে চলে এসছে, দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ Yes, স্যার। sir. হ্যাঁ স্যার। আমরা চাইলে এই ইমেজের হাইট এবং ওয়াইড চেঞ্জ করতে পারি নিজেদের পছন্দ মতো। যেরকম ইমেজের সাইজটা কি অনেকটা ছোট আছে, ধরো আমি চাইছি ইমেজের সাইজটা বাড়াবো, কেমন করে বাড়াবো একটু তাহলে দেখে নিই। আমরা কোডিং পেজে গেলাম, যেখানে আমরা ইমেজ ট্যাগ লিখেছি ওখানের মধ্যে ডবল কোটেশনের বাইরে স্পেস দেবে, দিয়ে এখানে কিছু অ্যাট্রিবিউট নেম দেবে, যেরকম হচ্ছে হাইট দিলাম, HEIGHT হাইট, স্পেলিংটা সবাই দেখে নেবে ভালো করে, ভুলভাল দিলে কিন্তু রান হবে না। ওকে, হাইট ধরো এখানে দিলাম যে 200 পিক্সেল, এখানে পিক্সেলটা না লিখলেও চলে, জাস্ট 200 লিখলাম। ওকে, সেভ করব, দিয়ে ওয়েব পেজে এসে কেউ রিফ্রেশ করবো। দেখো আমাদের ইমেজটা একটু ছোটো হয়ে গেল, কিন্তু এই যে ইমেজের বর্তমান সাইজ দেখতে পাচ্ছ এই সাইজ কি 200 পিক্সেল। ওকে, আমি যদি এখানে 200 জায়গায় দেখো 500 করলাম, সেভ দিয়ে রান করছি। ওকে, দেখো ইমেজের সাইজটা একটু বড় হয়ে গেল, তাই না? এ দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার বুঝতে পারলে? এখানে একটা জিনিস লক্ষ্য করার আছে, যেটা প্রত্যেকের মেশিন কিন্তু আলাদা। তোমরা যখন ল্যাবে এখানে প্র্যাকটিস, কে হাসছে একটু বলো তো, কারো তো হাসি পাচ্ছে? ক্লাস চলাকালীন কারো তো হাসি পাচ্ছে, গো রিপ্লাই করে একটু। কে হাসছো বলো, রিপ্লাই করো। হাসছোটাকে, ক্লাস যদি না পছন্দ হচ্ছে ক্লাস থেকে বেরিয়ে যাও তাহলে। সবাই মারাচ্ছে এখানে। তো এখানে আমরা দিলাম কি হাইট দিলাম, এরপর দেবে কি ওয়াইড। ধরো ওয়াইড তো সেম দিলাম আমি এখানে, মানে একটু বেশি দিই, ধরো 700 পিক্সেল দিলাম। তো পিক্সেলটা এখানে না কাউন্ট করলেও চলে, না পিএক্স না লিখলেও চলে, তোমরা যদি চাও এখানে পিএক্স লিখতেও পারো। তো সেভ করলাম, দিয়ে ওয়েব পেজে এসে কী করলাম, এটা রিফ্রেশ করবো, ওয়েব পেজ, অ্যান্ড দেন এখানে আসবে রিফ্রেশ বা রিলোড করবো এখান থেকে। তবে ইমেজে একটু লম্বা হয়ে গেল না, দেখতে পাচ্ছ নিশ্চয়ই? তো প্রত্যেকের মেশিনের যখন তোমরা এখানে ল্যাবে প্র্যাকটিস করো হয়তো তোমরা সেখানে দেখতে পারো, আমি এখানে কোডিং পেজে দিয়েছি দেখো 500 এবং 700, তাতে কিন্তু আমাদের ইমেজের সাইজটা হচ্ছে এইটুকু। তোমরা যখন এটা ল্যাবে প্র্যাকটিস করো তখন তো তোমরা দেখতে পারো যে 150 অথবা 200 দিলে তোমাদের ইমেজের সাইজটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। মেবি এটা হতে পারে, এটা প্রত্যেকটা মেশিন টু মেশিন ভ্যারি করে, কোনো মেশিনের পিক্সেলটা অনেক ছোট থাকে, অন্যান্য মেশিনের পিক্সেলটা অনেক বড়ও থাকে। তো এটা একটু তোমরা অ্যাডজাস্ট করে নাম্বারটা দেবে, দেখে নেবে রান করে, একটা কিছু নাম্বার দিলে সেভ করে রান করে দেখে নেবে যে আমাদের ইমেজের সাইজটা কেমন করে আসছে। ওকে, তো এবার বলছি ইমেজে আমি অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারি। তো অ্যালাইনমেন্ট কেমন করবে সেটা করার জন্য আমি এখানেও লিখতে পারি যে অ্যালাইন দিলে, ধরো দিলাম এখানে
সেন্টার, সেভ এবং রান। আচ্ছা, কোথায় ভুল করলাম? আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যালাইন মানে ভি স্পেস দেবো, ভি স্পেস, সরি ভি স্পেস ধরে দিলাম এখানে সাপোজ 150 পিক্সেল। ওকে, সেভ দিয়ে রিফ্রেশ। দেখো ইমেজটা আমাদের এখান থেকে ইউটিউবে নেমে এসছে না, এই যে ওপর থেকে নিচ পর্যন্ত নেমে এলো, এর মধ্যে আমাদের 150টা পিক্সেল আছে পিএক্স। তো তোমরা 150 পিক্সেল দিতে পারো অথবা আরও একটু কমও দিতে পারো। সাপোজ ধরো আমি এখানে দিলাম 100 পিক্সেল, সেভ অ্যান্ড দেন রান। দেখো ইমেজটা একটু মাঝখান থেকে উঠে গেল। তাই আরও ধরো এটাকে আমি মাঝখান পর্যন্ত নিয়ে আসবো, এখান পর্যন্ত। সেটা নেওয়ার জন্য আমাদের আরও একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, যেটার নাম হচ্ছে তোমাদের এইচ স্পেস। ভি স্পেসের ফুল ফর্ম হচ্ছে ভার্টিক্যাল স্পেস এবং এইচ স্পেসের ফুল ফর্ম হচ্ছে হরাইজন্টাল স্পেস। মনে থাকবে, ভার্টিক্যাল এবং হরাইজন্টাল স্পেস। তো এখানে আমি দিয়ে দিই তাহলে এইচ স্পেস। এখানে সাপোজ দিলাম, এখানে 100 দিয়েছিলাম, এখানে ধরে দিলাম 150 পিক্সেল পিএক্স। পিএক্স চাইলে তোমরা দিতে পারো, নাও দিতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। ওকে, সেভ করলাম। দেখো এখান থেকে এইটুকু সে একটু সরে এলো। তো এরকমভাবে তোমরা অ্যাডজাস্ট করে একটা ইমেজকে ওয়েব পেজের যে কোনো জায়গায় কিন্তু বসাতে পারো। ওর সাইজ তোমরা বাড়াতে ছোটো কমাতে পারো, এবং কি ওর যে অ্যালাইনমেন্টটা সেটা তোমরা ভি স্পেস এবং এই স্পেসের দ্বারা চেঞ্জ করতে পারো। বোঝা গেছে? সবার বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এটা তাহলে সবার বোঝা গেল। ওকে, তো এবার বলছি ধরো এই পেজের মধ্যে আমি এর ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ রাখতে চাই। যেরকম আমরা মাইক্রোসফট ওয়ার্ডে করেছিলাম না, যে ব্যাকগ্রাউন্ড ইমেজ অথবা ব্যাকগ্রাউন্ড কালার সেট করতাম। তো এখানে তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে জানি বিজি কালারের দ্বারা, কিন্তু ব্যাকগ্রাউন্ড কি ইমেজ আমরা সেট করতে পারবো? তো সেটা তাহলে দেখে নিই কেমন করে করব। তো কোডিং পেজে এলাম, যে বডি যে ওপেনিং ট্যাগটা সেখানে গেলাম, যে সেখানে লিখলাম কি ব্যাকগ্রাউন্ড, বডি স্পেস ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি দেবো না, এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমাদের একটা ইমেজের ট্যাগ দিতে হয়। তো ইমেজ ট্যাগ কোথায় পাবো না, আমরা যেখানে ইমেজটা দেখেছিলাম সেখানে গেলাম। ধরো এখানে এর মধ্যে যাই, আরও কিছু ইমেজ থাকে, ভালো কথা। ধরো সাপোজ এই ইমেজটা আমি নিতে চাইছি, এইটা রাইট ক্লিক করলাম, প্রপার্টিসে গেলাম, দিয়ে প্রপার্টিসটা নিয়ে নেবো। জাস্ট লোকেশনে যত বড় থাকুক না কেন পুরোটা সিলেক্ট করবে, যে Ctrl+C ফর কপি। ওয়েব পেজে এসে এখানে পেস্ট করবে। এখানে কিন্তু কোনো ধরনের কোনো আইএমজি বা এসআরসি ট্যাগ দেবে না, নর্মাল ইমেজের যে পাত্রা থাকে সেটা পেস্ট করবে। ব্যাকস্ল্যাশ দিলাম, যেটা স্ল্যাশ দিতেই হবে আমাদের, না দিলে আমাদের ইমেজটা রান করবে না। ইমেজ নেম যাই থাকুক না কেন কপি করে পেস্ট দিয়ে আবার ফিরে যাব আমাদের ওই পাতে, দিয়ে দেবো এটা কী ধরনের ইমেজ ফাইল না .jpg ফাইল, দেখতে পাচ্ছ .jpg। দিয়ে এখানে আবার কোডিং পেজ ঠিক সেমভাবে লিখে দেবো .jpg। সেভ করা হয়ে গেছে। ওকে, দিয়ে ওয়েব পেজে গিয়ে এটাকে আমি কী করবো, রিফ্রেশ করবো, দেখে নিই ঠিকঠাকভাবে আছে কিনা। দেখো আমাদের ওয়েব পেজে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ চলে এসছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে আমরা ওয়েব পেজে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ সেট করতে পারলাম, ওয়েব পেজে একটা ইমেজ সেট করতে পারলাম, ওই ইমেজের অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারলাম, তাই তো? এরকমভাবে আমরা একটা ওয়েব পেজকে বিভিন্ন ধরনের কন্টেন্টের দ্বারা সাজিয়ে তুলতে পারি। ওকে, এবার বললাম কি এটা তো আজকে তাহলে কি হলো, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ওয়েব পেজে ইমেজ সেট করা, ব্যাকগ্রাউন্ডে ইমেজ সেট করা, 4টা হলো। আর একটা যেটা লাস্ট দেখাবো সেটা হচ্ছে কি হাইপার লিঙ্ক করা। যেরকম তোমরা মাইক্রোসফট ওয়ার্ডে সবাই করেছো না, বুকমার্ক, ম্যাক্রো এবং হাইপার লিঙ্ক। এখানে তো আমাদের বুকমার্ক এবং ম্যাক্রো হয় না, কিন্তু এখানে হাইপার লিঙ্ক জিনিসটা হয়। হাইপার লিঙ্ক কথার অর্থ হচ্ছে যে আমি একটা ওয়েব পেজ থেকে আর একটা ওয়েব পেজে জাম্প করতে চাইছি। মানে আমি ধরো এটা পেজ নাম্বার 1 ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের পেজ নাম্বার 2 খুলে গেল, মানে একটা পেজ থেকে আরেকটা পেজে জাম্প করলো। এই যে পুরো প্রসেসটা, এটাকে বলা হচ্ছে তোমাদের হাইপার লিঙ্ক। মনে থাকবে সবার?
সবার মনে থাকবে। হ্যাঁ স্যার। হ্যাঁ ধরো স্যার। এটা হ্যাঁ, হচ্ছে স্যার। ইমেজ ফাইল, যে ইমেজ ইনসার্ট দেওয়া আছে, এটা আনঅর্ডার লিস্ট, এটা হচ্ছে কি অর্ডার লিস্ট। আমি তিনটেই পেজের মধ্যে হাইপারলিংক ক্রিয়েট করতে চাইছি। এটা কি পেজ নাম্বার 1, ধরো আমি নাম দিয়ে দিচ্ছি, নামকরণটা করে দিচ্ছি যে পেজ নাম্বার 1 করে। ধরো এখানে দেওয়া আছে না যে থার্ড HTML পেজটা দেওয়া আছে টাইটেলে, সরি সেভ করেছিলাম, এটা দিয়েছিলাম কি অর্ডার লিস্ট। ধরো এখানে অর্ডার লিস্ট মুছে দিয়ে দিলাম পেজ 1, ওকে সেভ করলাম। তো এখানে এলাম যে আনঅর্ডার লিস্ট ছিল, এখানে ধরো দিলাম যে পেজ 2, ইমেজ ইনসার্ট যেটা ছিল এটাও আমি মুছে দিলাম, মুছে দিয়ে দেবো এখানে ইমেজ 3, সরি পেজ 3, ওকে সেভ করলাম। সবগুলোতে সেভ করে নিলাম, দিয়ে এবার ওয়েব পেজে এসে রিফ্রেশ করে চেক করে নিচ্ছি। দেখো পেজ নাম্বার 1 দেখাচ্ছে, এবার এখানে পেজ নাম্বার 2 দেখাচ্ছে, পেজ নাম্বার 3 দেখাচ্ছে, তাই না? তো সব কিছু দেখালো এবার এখানে আমাদের। তো এবার বলছি পেজ নাম্বার 1 থেকে পেজ নাম্বার 2 এ যাবো, সেখান থেকে 3 তে যাব। আমি এটা কেমন করে করতে পারি? তো এটা করার জন্য আমরা যাব কোথায়? একদম এই পেজে যেটা আমাদের আছে পেজ নাম্বার 1, এখানে যাব। এখানে আমরা হাইপারলিংক ক্রিয়েট করব, রাইট? তো হাইপারলিংক ক্রিয়েট করার জন্য আমাদের যে ট্যাগগুলো ব্যবহার করতে হয় সেটা কি এ ট্যাগ বা অ্যাঙ্কার ট্যাগ, মনে থাকবে অ্যাঙ্কার ট্যাগ বলা হয় ওদেরকে, বা অ্যাঙ্গুলার ট্যাগও বলতে পারো তোমরা, যেটা তোমরা উচ্চারণে তোমাদের ভালো মনে হয় তোমরা সেটাকে ইউজ করতে পারো। কিন্তু সেটা কোথায় অ্যাপ্লাই করবে না, সেটা অ্যাপ্লাই করবে বডি যেখানে শেষ হয়েছে তার ঠিক আগেই। মানে অর্ডার লিস্ট আমাদের এখানে শেষ হয়েছে, এর ঠিক নিচে আমি কি করব এ ট্যাগ দেব। তো এ ট্যাগের ঠিক আমাদের ইমেজ ফাইলের মতো কি আছে, একটা অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে হার্প, HREF। এটা কি কাজ করে না, আমাদের ওই HTML ডকুমেন্টের রেফারেন্সটা কপি করে, ঠিক আছে? HTML ডকুমেন্টের রেফারেন্সটা কপি, রেফারেন্স মানে এখানে কোনটা, ওই ওদের প্রপার্টিজ বক্সটা এখানে কপি মানে রিসোর্সে স্টোর করে রাখে, যার দ্বারা আমি একটা পেজ থেকে আরেকটা পেজে জাম্প করতে পারি। এটা কিন্তু আমাদের সিঙ্গেল ট্যাগ নয়, কারণ কি এর ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুটোই থাকে, যাকে আমরা প্রোগ্রামের ভাষায় কি বলে থাকি, পেয়ার ট্যাগ বলে থাকি, ওকে? আচ্ছা, তো দেখে নিই কেমন করে করতে পারি আমরা। রোপোতে ওঠালাম, দেখি করব আমি এই পেজ থেকে এই পেজে যাব। কি আছে এখানে দেখে নাও, ফাইল নামটা কি দিয়েছিলাম যে fdjy.html নামে সেভ করেছিলাম, তাই না? এটা ডেস্কটপে সেভ করেছিলাম, তো মিনিমাইজ করলাম এখানে, যে ডেস্কটপে যাব, কোথায় রেখেছিলাম একটু দেখে নিই এবার। এই যে ফাইলটা, এইটা দেখতে পাচ্ছ, ফাইলটা এখানে আছে। রাইট ক্লিক করলাম, দিয়ে যাবো কি প্রপার্টিজ বক্সে। যেরকম আমি ইমেজ ফাইলে অ্যাড্রেস কপি করেছিলাম, ঠিক সেম প্রসেস আমি এখানেও কপি করব। ফার্স্টে কি কপি করবো না, লোকেশনটা যেটা আছে সেটা Ctrl+C দিয়ে কপি করে নেবে, যে ওয়েব পেজে সেখানে কি করে পেস্ট করবে, Ctrl+V ফর পেস্ট, ব্যাকস্ল্যাশ দেবে, দিয়ে আবার সেই HTML ডকুমেন্টের নেমটা কপি করবে, যাই নেম থাক না কেন বা তোমরা যাই নেম দাও না কেন, কপি করে এখানে পেস্ট করলে, দিয়ে .html কথাটা দেবে। কারণ কি এখানে দেখে নাও এর এক্সটেনশনের ব্র্যাকেটের মধ্যে কি দেওয়া আছে, .html দেওয়া আছে এটা। তো দেখে তাহলে কপি করে দিলাম, ওকে হয়ে গেল। এখানে Ctrl+S ফর সেভ করলাম, ভালো করে বুঝতে পারলে সেভ করেছি। এবার রাইট ক্লিক করে ওপেন ব্রাউজারে গেলাম, এখানে দেখে নিই আমাদের ফাইলটা এসছে কিনা। দেখো কোনো ধরনের কোনো ফাইল বা কোনো ট্যাগ এখানে কিন্তু কোনো জায়গায় আসেনি। এখানে না ফাইলটা আসার কারণটা কি হচ্ছে না, এটা না আসার কারণ হচ্ছে যে আমাদের এখানে যে অ্যাঙ্গেল ব্র্যাকেটটা ক্লোজ হচ্ছে তার ঠিক পরে আমি এখানে কোনো নাম দেইনি। ধরো আমি এখানে নাম এটা দিলাম যে নেক্সট পেজ, ওকে বোঝা গেল। নেক্সট পেজ কথাটা দিয়েছি, যে সেভ করলাম। এখানে ওয়েব পেজে গিয়ে কী করছি, রিফ্রেশ করছি, দেখো এখানে আমাদের নেক্সট পেজ বলে একটা কথা চলে আসছে ব্লু কালারের। এখন যখন আমি এই নেক্সট পেজে ক্লিক করব তখন সে কি করবে, আমি এটা এখানে রেখে দিচ্ছি, সরি
পেজ 1 থেকে সে পেজ 2 তে ফরওয়ার্ড হবে। আমি এটাও সাজিয়ে নিই একটু ভালো, তখন ভালো লাগবে আর। দেখো আমরা বর্তমানে পেজ 1 এ আছি, পেজ 1 থেকে সে কী করে পেজ 2 তে যাবে, দেখে নিই তাহলে কেমন করে যায় কিনা। পেজ 1 নেক্সট পেজে ক্লিক করলাম, দেখো সে পেজ 2 তে চলে এলো, এখানে আমাদের পেজে চলে এসছে, এখানে দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, পেজ 1 থেকে পেজ 2 তে এলো। তাহলে এবার বলছি আমি পেজ 2 তে আছি, পেজ 2 থেকে পেজ 3 তে যাব, সেটা কেমন করে করব? কেউ বলতে পারবে? পেজ 2 থেকে আমি পেজ 3 তে যেতে চাইছি, সেটা আমি কেমন করে করব? স্যার পেজ 2 তে গিয়ে হাইপারলিংক ক্রিয়েট করব। কোন ফাইলের হাইপারলিংকটা দেব? না, পেজ নাম্বার 3 এর যে অ্যাড্রেসটা সেটা আমি পেজ 2 তে হাইপারলিংকে অ্যাড করব, এটাই তো? বলো, না স্যার, এটাই দেবো তো নাকি আলাদা কিছু দেবো? এটাই। এটাই দেবো। ওকে, তাহলে অ্যাপ্লাই করে দেখি তাহলে কেমন করে হয়। এটা লাগবে না, এটা ক্লোজ করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের পেজ 2। পেজ 2 তে গেলাম, ইউএল ট্যাগের জাস্ট নিচে আমি এখানে দিলাম কি এ ট্যাগ, অ্যাঙ্গেল ট্যাগ, দিয়ে এখানে আগে নামটা লিখে দিলাম, কি দিলাম যে নেক্সট পেজ। সেভ করলাম, দিয়ে ওয়েব পেজে গেলাম, যেখানে রিফ্রেশ করে দেখছি আমাদের ঠিকঠাক আছে কিনা। এখন কিন্তু আমি কোনো ধরনের কোনো অ্যাড্রেস কিন্তু দেইনি। সেভ করলাম, দেখো এখানে নেক্সট পেজ এসছে, এখানে ক্লিক করছি, দেখো কোনো কাজ হচ্ছে না, দেখতে পাচ্ছ? এখানে না কোনো কাজ হওয়ার কারণ হচ্ছে কি আমি এখানে কোনো ধরনের কোনো অ্যাড্রেস কিন্তু দেইনি। অ্যাড্রেস যতক্ষণ তুমি এখানে না দেবে ততক্ষণ তোমার কিন্তু হাইপারলিংকটা প্রপারভাবে কাজ করবে না। মনে থাকবে? মনে থাকবে সবার? হ্যাঁ ওকে, স্যার তো এবার আমি কি করব, ওই পেজে আমি হাইপারলিংক অ্যাড্রেসটা দেব। তো ডেস্কটপে গেলাম, এটা হচ্ছে আমাদের 3 নম্বর পেজ, ইমেজ। রাইট ক্লিক, আচ্ছা সরি এটা নয়, এটা তো ভুল ভরাটা হয়েছে, আইএন হয়ে গেছিল। এইটা ইমেজ, সিলেক্ট, রাইট ক্লিক, দিয়ে প্রপার্টিজ, ওপেন করলাম। ওকে, লোকেশন কপি করব, যাই থাক না কেন, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দিয়ে কোডিং পেজে এসে আমাদের ওইটা পেস্ট করব, ব্যাকস্ল্যাশ দেবো, দিয়ে আবার ওইখানে যাব, ইমেজ নেম এবং এক্সটেনশন নেমটা দেখে নেব। ইমেজ নেম কপি করলাম, কি আছে ইমেজ, দিয়ে এখানে এক্সটেনশন নেম কী আছে HTML, আর লাগবে না, কেটে দিলাম এটা, পেস্ট ডট HTML, সেভ করলাম। ওকে, কন্ট্রোল এস ফর সেভ, দিয়ে রাইট ক্লিক করে কী করবো, চলো রাইট ক্লিক করতে হবে না যেহেতু আমাদের এখানে তৈরি করা আছে অলরেডি। তো সেকেন্ড পেজে এসে রিফ্রেশ করলাম, কোনো ধরনের কোনো চেঞ্জ দেখতে পেলাম না, কিন্তু এখানে চেঞ্জ হয়েছে। চেঞ্জটা হয়েছে কোথায় না, এর মধ্যে। তারপর ক্লিক করলাম, সে পেজ 2 থেকে পেজ 3 তে জাম্প করলো, দেখতে পেয়েছো? পেজ 2 থেকে স্যার, পেজ 3 তে এলো। হ্যাঁ বলো। স্যার এখান থেকে যদি ব্যাকে পেজ 2 এ যেতে চাই তাহলে কি করব? হ্যাঁ বলছি, ওয়েট করো। আমি পেজ 2 থেকে পেজ 3 তে এলাম, এবার বলছি পেজ 3 থেকে ধরো আমি পেজ 2 তে যাব, সেটা কেমন করে যাব? না, সেটা যাওয়ার জন্য আমাদের এখানে আর একটা হাইপারলিংক লাগাতে হবে, তাই তো? কিন্তু হাইপারলিংক তো লাগাবো, অ্যাড্রেসটা কোন ফাইলের দেবো? না, আমি যে ফাইলে যেতে চাইছি সেই ফাইলের অ্যাড্রেসটা দেবো। আমি বর্তমানে কোন ফাইলে আছি, পেজ 3 তে আছি, সেখানে যাবো কোথায়, পেজ 2 তে যাবো। তাই জন্য কোন ফাইলে অ্যাড্রেস দেবো, পেজ 2 লোকেশন অ্যাড্রেসটা দেবো। ওকে, তো এখানে এলাম, পেজ 3 তে গেলাম, এখানে আমি কী করবো, ইমেজ অ্যাঙ্গেল ট্যাগটা দেবো, অ্যাঙ্গুলার ট্যাগ দেবো, এর মধ্যে দিয়ে দিলাম যে ব্যাক পেজ। ওকে, বাস হয়ে দিল ব্যাক, BACK। ব্যাকে ক্লিক করলে কি হবে, আমাদের পেজটা আগের পেজে ফিরে আসবে। ওকে, আচ্ছা সেভ করলাম, ওই পেজে এসে রিফ্রেশ করে দেখি আমাদের ঠিকঠাক করে আসে কিনা। দেখো এখানে একটা ছোট্ট একটা কথা এসছে, ব্যাক, দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা সবাই? স্ক্রল করে আমি একটু বড় করে দিলাম, দেখে নাও। এই যে জায়গায় দেখতে পাচ্ছ ব্যাক বলে একটা কথা এসছে, দেখতে পাচ্ছ কি? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ব্যাকে যখন আমি ক্লিক করব তখন কি হবে, সে আমাদের আবার আগের পেজে নিয়ে চলে আসছে, তাই না?
কিন্তু এখান থেকে সে আগের পেজ যাচ্ছে না, যা সেটা কিন্তু রিফ্রেশ হয়ে যাচ্ছে, কিন্তু সে আগের পেজ যাচ্ছে না। না যাওয়ার কারণটা কি, না যাওয়ার কারণ হচ্ছে যে আমি এখানে কোনো ধরনের কোনো রিসোর্স ফাইল দেইনি, তাই না? তো রিসোর্স ফাইলটা দেবো, ডেস্কটপে গেলাম, দিয়ে এই যে FDJY যেটা আছে, ভালো আছে, ওর রিসোর্স ফাইলটা দেবো, প্রপার্টিসে গেলাম, দিয়ে ওর পুরো যে জিনিসটা আছে লোকেশন কপি করলাম আমি এখান থেকে, Ctrl+C ফর কপি, দিয়ে ওয়েব পেজে পেস্ট, কোডিং পেজে পেস্ট, ব্যাকস্ল্যাশ দিয়ে এর ইমেজ নামটা দেবো, HTML ফাইলের নেম যেটা আছে সেটা কপি অ্যান্ড দেন পেস্ট, এখানে দিয়ে দেবো কি .html, ডট হয়নি, কমা হয়ে গেছে, ডট দেবো এখানে, সেভ করলাম, দিয়ে ওয়েব পেজে সেখানে কিছু রিফ্রেশ করছি, এখানে রিফ্রেশ, বুঝতে পারলাম কি হলো, এখানে কি হলো, ব্যাকে ক্লিক করলাম, দেখো সেখান থেকে এসে আগের পেজে ফিরে এলো, তাই না? সেখান থেকে এখানে ফিরে এসছে। এবার বলছি পেজ 2 থেকে আবার পেজ 1 এ যেতে চাইছি, তাহলে কি করব আমি এখানে বলো? পেজ 2 থেকে পেজ 1 এ যেতে চাইছি, বলো স্যার পেজ 2 এর কোডিং, পেজ 2 এর কোডিংটা আমি তাহলে এখানে অ্যাপ্লাই করব, রাইট? পেজ 2 এর নয় বাবু, পেজ 1 এর কোডিংটা আমি পেজ 2 এ দেবো, বুঝতে পারছি? আমি পেজ 2 এ আছি, পেজ 2 থেকে পেজ 1 এ যেতে চাইছি, তাহলে কার অ্যাড্রেস দেবো? আমি যেখানে যাব সেখানকার অ্যাড্রেস দেবো তো, পেজ 1 এর। তাহলে যে ধরো যেখানে গুগল ম্যাপ, আমি ধরো বর্তমানে কন্টায় আছি, কন্টা থেকে কলকাতা যাব, তো যেখানে যাব সেখানকার তো অ্যাড্রেস ফাইন্ড করবো না, যেহেতু আমার ট্র্যাক হয় বা রুট ম্যাপটা আমাকে দেখায়। আমি কন্টাইতে যে কন্টাই অ্যাড্রেস দিলে আমাকে কোথায় কলকাতা নিয়ে যাবে? নিশ্চয়ই যাবে না, তাই না? সেই জন্য আমাকে এখানে কি দিতে হবে? পেজ 1 এর অ্যাড্রেসটা দিতে হবে, ওকে? তো পেজ 1 এ গেলাম, পেজ 2 তে দেখো পেজ 1 এর অ্যাড্রেসটা দেবো, নিচে আমি ফার্স্ট একটা এটাই নিয়ে নিলাম, যে এখানে দিলাম যে ব্যাক বা হোম পেজ, হোম পেজ, তার আমি ফার্স্ট একটা হোম পেজ তো, বা পেজ নাম্বার 1, তো আমি হোম পেজ লিখে দিলাম, দিয়ে সেভ করলাম, দিয়ে এখানে আমি রেফারেন্স পেজটা দেবো, ওর URLটা দেবো। তো ডেস্কটপে যাই ফার্স্টে, যে পেজ 1 এইটা, যে HTML থার্ড থিওরি, প্রপার্টিজ বক্স, যে লোকেশনটা কপি করছি আমি এখানে, Ctrl+C ফর কপি, দিয়ে কোডিং পেজে গিয়ে ওটা পেস্ট করবো এখানে, Ctrl+V পেস্ট, ব্যাকস্ল্যাশ দিয়ে ওর নামটা দেবো যেটা আমি এখানে লিখেছি, HTML থার্ড থিওরি, কপি অ্যান্ড দেন এখানে পেস্ট দিয়ে দেবো .html, ওকে? দিয়ে সেভ করলাম আমি এখানে, দেখতে পেয়েছি সবাই? সেভ করেছি, দিয়ে ওয়েব পেজে গিয়ে এটাকে রিফ্রেশ করবো, সেগুলো কেটে দিই, এগুলো লাগবে না আমার কোনো কাজে। এটা লিখে আমাদের পেজ 2 পেজ, ঠিক আছে? ওয়েব পেজে 2 নম্বর পেজ, দেখো এখানে হোম পেজ বলে একটা কথা এসছে, যখন ওই হোম পেজে ক্লিক করছি তখন সে দেখো আমাদের পেজ নাম্বার 1 এ নিয়ে চলে আসছে, তাই না? দেখো এখানে হোম পেজের নিচে সাইডে দেখাচ্ছে, তো নিচের লাইনে নিয়ে আসবো, তার জন্য কী করবো আমি এখানে BR বলে একটা ট্যাগ হয়েছে, ট্যাগটা আমি লাগাবো, BR হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, BR এর ফুল ফর্ম হচ্ছে কি ব্রেক রো, ওকে? ব্রেক রো ট্যাগ, রিফ্রেশ করলাম, ওয়েব পেজে এসে দেখো আমাদের হোম পেজের নিচে দেখাচ্ছে, তাই না? হোম পেজে ক্লিক করলে কি হচ্ছে, সে আমাদের নেক্সট পেজে নিয়ে আসছে, মানে পেজ নাম্বার 1 এ। এখানে ক্লিক করলে আমাদের পেজ নাম্বার 2 তে নিয়ে যাবে, এখানে করলে আমার আবার আগের পেজে নিয়ে যাবে, এখানে ব্যাক করলে আবার সেখানে নিয়ে আসবে, তাই না? কিন্তু এখন বলতে চাইছি যে আমি পেজ নাম্বার 3 থেকে পেজ নাম্বার 1 এ ডাইরেক্টভাবে আসতে চাইছি, সেটা কেমন করে আসবো? না, সেটা আসার জন্য আমাদের পেজ নাম্বার 1 এর অ্যাড্রেসটা পেজ নাম্বার 3 তে দিতে হবে, তাই তো? কি গো, এটাই দিতে হবে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তো সেম তাহলে আমি এখানে দিয়ে রাখি, এটা কোডিং পেজ, পেজ নাম্বার 3 তে গেলাম, দিয়ে পেজ নাম্বার 1 এর একটা HTML পেজ আমি এখানে দেবো, এখানে দিয়ে দিলাম যে BR ট্যাগ, যাতে আমাদের নিচের লাইনে দেখায়, যে A ট্যাগ এখানে দিয়ে দিলাম একভাবে, হোম পেজ, ওকে? যেখানে পেজ নাম্বার 1 এর পুরো ফাইলটা আমি এখানে দেবো, .html। আচ্ছা, আমি এখান থেকে পুরোটা কপি করে নিচ্ছি, আমাকে আর বারবার লিখতে হবে না, কপি করতে হবে না, যেহেতু লোকেশনটা হচ্ছে একই।
পেস্ট, সেভ করলাম, দিয়ে ওয়েব পেজে গেলাম, দেখে নিই আমাদের প্রপারভাবে কাজ করে কিনা। এটা হচ্ছে আমাদের কি পেজ নাম্বার 3। রিফ্রেশ করলাম। আচ্ছা, এখানে দেখো আমাদের পেজ নাম্বার 1 দেখাচ্ছে, তাই না? তো একটু নিচে দিকে দেখাচ্ছে, আমি এটা উপরে দিয়ে নিয়ে নিই যাতে একটু দেখতে সুবিধা হয়। এটা নিচে দিয়ে কালারটা একটু দিয়ে না, কালো কালো দেখাচ্ছে, যেন বোঝা যাচ্ছে না জিনিসটা। কন্ট্রোল সি কপি দিয়ে কী করবো, জাস্ট বডি ব্যাকগ্রাউন্ডের নিচে আমি এটা পেস্ট করবো। ওকে, দিয়ে সেভ করলাম, ওই পেজে এসে রিফ্রেশ করে দিচ্ছি। এটা তবু নিচে সাইডে দেখাচ্ছে হোম পেজ আর এখানে ব্যাক, কি হলো ব্যাপারটা? আচ্ছা, এটা কপি হয়ে গেছে। ওকে, এটা কাট করে নিই যাতে বুঝতে সুবিধা হয়। কন্ট্রোল এক্স কাট, এখানে আছে কন্ট্রোল ভি পেস্ট, দিয়ে এই যে ইমেজ ব্যাকগ্রাউন্ডটা লিখেছিলাম না, এটা মুছে দিলাম যাতে ইমেজটা আমার বর্তমানে তো লাগবে না, আমার জিনিসটা পুরো ভালোভাবে করলে বোঝা যায়। সেভ দিয়ে এখানে এসে রিফ্রেশ করলাম, ইমেজটা সাদা থাক তাতে আমাদের পুরো জিনিসটা ভালো করে বোঝা যাবে। এখানে দেখো ব্যাক এবং হোম পেজ দুটো দেখাচ্ছে, ওপর নিচ দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে সবার? ওপরে দেখাচ্ছে ব্যাক, নিচে দেখাচ্ছে হোম পেজ, তাই না? আমি যখন হোম পেজে ক্লিক করবো তখন হচ্ছে কী করে পেজ নাম্বার 3 থেকে পেজ নাম্বার 1-এ নিয়ে আসবে। এটা পেজ নাম্বার 1, নেক্সট পেজ করলাম, সে কী দেখাচ্ছে নেক্সট পেজ না পেজ নাম্বার 2-তে নিয়ে এলো, আবার নেক্সট পেজ করলাম পেজ নাম্বার 3-তে নিয়ে এলো, ব্যাক করলাম পেজ নাম্বার 2-তে এলো, আবার হোম পেজ করলাম পেজ নাম্বার 2-তে পেজ নাম্বার 1-এ ফিরে এলো। তাহলে আমি পুরোপুরিভাবে একটা পুরো ওয়েব পেজে ক্রিয়েট করতে পারলাম। এখানে ক্রিয়েট করতে পারলাম তো, হ্যাঁ কি না সবাই? হ্যাঁ। আচ্ছা, লাস্টে যেটা বোঝালাম সেটা কে কে বুঝতে পারো না একটু বলো তো? হাইপার লিঙ্ক বলো, হাইপার লিঙ্কটা কে কে বুঝতে পারো না একটু বলো রেসপন্স করে। হ্যালো, এ বলো গো, কে কে বুঝতে পারো নি? স্যার হ্যাঁ বলো। স্যার আপনি যে ওই যে কোডিং পেজ থেকে যে যেটা ব্রাউজারেতে আসছেন, ওই যে এটা উঠে করছে, ওইটা কিভাবে করছেন? ওটা রাইট ক্লিক করছি বাবু, রাইট ক্লিক। এটা কি কোডিং পেজ তো, মাউসে রাইট ক্লিক করবে, ওপেন ইন ব্রাউজার করবে, খুলে যাবে, হয়ে গেল। আর না স্যার, আর একটা এসে মাঝখানে যে একটা বর্ডার হয়ে উঠছে না, এদিক সেদিক চলে যাচ্ছেন একবার। ও আচ্ছা, সেটা হচ্ছে অল্ট ট্যাব, এটাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে অল্ট ট্যাব। কিবোর্ডের বাম দিকে যে অল্ট কি থাকে না, ALT, সেটা প্রেস করে রেখে ট্যাব প্রেস করবে, দিলে এরকম সুইচ হতে থাকবে এরকম। তাহলে উইন্ডোজ ট্যাব প্রেস করবে, এরকম ভাবে আসবে, দেখতে পাচ্ছ? মুভি চলছে যেরকম একটা, তাই না? ছেড়ে দিও মানে, স্যার বলো স্যার ওইটা যে দেখাচ্ছিল ওইটা আরেকবার দেখান। কোনটা? এক্ষুনি যেটা দেখালাম, এই যে অলটা। অল্ট ট্যাব দেখো, দেখতে পাচ্ছ প্রপার ভাবে কাজ করছে তাহলে। আচ্ছা, এবার বলছি আজকে যেটা তোমাদের পড়ালাম তাতে কে কে বুঝতে পারোনি ক্লিয়ার ভাবে বলো। যদি কেউ প্র্যাকটিক্যাল ক্লাসে এসে বলো স্যার বুঝতে পারছি না, আমাকে আবার বোঝান, তখন কিন্তু আমি কাউকে বোঝাবো না, কথাটা মাথায় রাখবো। বলো কে কে বুঝতে পারোনি? স্যার আমি বুঝতে পারিনি। নাম বলো, হাইপারলিংক নাম বলো। নিরুপমা মাইতি। নিরুপমা মাইতি, ওরা ক্লাসে লেটে ঢুকলে ম্যাডাম এরকমই হয়। না স্যার, শুধু এই হাইপারলিংকটা। ম্যাডাম হাইপারলিংক শুনুন, হাইপারলিংকের কথা অর্থ হচ্ছে যে আমি একটা ওয়েব পেজ থেকে বা একটা পেজ থেকে আরেকটা পেজে জাম্প করতে চাইছি। ওকে, যেরকম আপনারা এই মাইক্রোসফট ওয়ার্ডে করেছিলেন না বেসিকের ক্লাসে, হাইপারলিংক করতেন, যে আমি সেখানে গিয়ে ধরো আমি এখানে লিখলাম যে www.google.com, আমি সেখানে ক্লিক করলে কি হতো, আমাদের গুগলের পেজ খুলে যেত। আমি এখানে ওটাও করে দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নেন ভালো করে সবাই। ধরো আমি এখানে গেলাম যে পেজ নাম্বার 1-এ, ওকে, এখানে আমি দিলাম কি বিআর ট্যাগ, এর নিচে আমি আর একটা
অ্যাঙ্গেল ট্যাগ বা অ্যাঙ্গুলার ট্যাগ ওপেন করছি, এর মধ্যে হার্ব লেখা আছে না, এর নিচে দিলাম যে https://www.google.com লিখেছি আমি, দিয়ে এখানে ধর লিখে দিলাম যে জিএলই গুগল, আর কিচ্ছু না। সেভ করলাম, ওই পেজে এসে কী করবো, রিফ্রেশ করবো আমি এটাকে, যে পেজ নাম্বার 1 এইটা, রিফ্রেশ। দেখে নাও নেক্সট পেজের ঠিক নিচে গুগল দেখাচ্ছে। হ্যাঁ যখন আমি গুগল লেখার উপর ক্লিক করছি না, তখন দেখো আমাদের সামনে গুগলের পেজ ওপেন হয়ে যাচ্ছে। দেখো ওপেন হলো। হ্যাঁ হ্যাঁ কি গো আচ্ছা, চন্দ্রশেখর সিট, হ্যাঁ স্যার। এ বাবু ঘুরতে এসছো? আর না স্যার, একটা ফোন এসেছিল ওই জন্য কেটে গেছে। না না, বলছি তুমি কি ঘুরতে এসছো? তুমি কি আমাকে বোকা পেয়েছো নাকি? স্যার ফোন এসেছিল, কেটে গেছে। আচ্ছা, ফোন যদি আসে, যদি কেটে যায়, তাহলে আমার কাছ থেকে পারমিশন চাইতো না, বুঝতে পারলে তো? কাকে কি কথাটা বলছো দেখে শুনে কথাটা বলবো, যে জানে না তাকে এগুলো বলো। আশা করি কথাটা বোঝাতে পারছি আমি তোমাকে। আর তুমি যদি বলো যে ফোন এসেছিল কেটে গেছিল, ওকে তো আজকে কি কি পড়ালাম বলো দেখি, বলো আজকে কি কি অর্ডার পড়ালাম? লিস্ট, আনঅর্ডার লিস্ট আর হাইপার লিঙ্ক। আচ্ছা, অর্ডার লিস্টের ফরম্যাট কিছু বলো দেখি। অর্ডার লিস্টের ইউএল ট্যাগ দিয়ে অর্ডার লিস্ট করলাম, তারপর তার নিচে যাওয়ার জন্য এলআই ট্যাগ দিতে হবে, এলআই ট্যাগ দিয়ে করতে হবে স্যার। আচ্ছা, তুমি কতগুলো ইমেল আইডি ইউজ করছো? চন্দ্রশেখর, দুটো আছে স্যার। যেই ইমেল আইডি দিয়ে ক্লাসে লগ ইন হবে সেটা দিয়েই জয়েন হবে, মাল্টিপল ইমেল আইডি বারবার চেঞ্জ করবে না, বোঝা গেছে? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। ওকে, তো আজকে ক্লাস তাহলে সবার বোঝা গেল কেমন করে ক্লাসটা হলো না হলো, সব কিছু বোঝা গেছে সবার তাহলে? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। তো ল্যাবে এসে সবাই তাহলে এই জিনিসগুলো প্র্যাকটিস করবে। আর আমি কাউকে কিন্তু ক্লাসে কোনো ভিডিও দেবো না, তো ভিডিওর জন্য কেউ রিকোয়েস্টও করবে না। আচ্ছা, অ্যাটেন্ডেন্স করছি, অ্যাটেন্ডেন্স দেবে সবাই। রোল নাম্বার 1 2 ইয়েস স্যার। roll number 2, okay, roll number 3 4 5 Yes, sir. roll number 4, তাই তো? ইয়েস স্যার roll number 5 roll number 5 6 Yes. roll number 6 অরণ্য। আচ্ছা, রোল নাম্বার 6 তুমি কার ইমেল আইডি ইউজ করছো? নেক্সট টাইম যদি আমি অন্য কারোর ইমেল আইডি ক্লাসে ইউজ করতে দেখেছি, আমি তোমাকে সোজা গ্রুপ থেকে লেফট করে দেবো, কথাটা মাথায় থাকে যেন। আমি যখন ক্লাস চালু হয়েছিল সবাইকেই বলেছিলাম নিজেরা নিজেদের ইমেল আইডি ইউজ করবে এবং তাতে যেন তোমাদের নামটা লেখা থাকে, অন্য কারোর যেন নাম না থাকে। নেক্সট টাইম যদি দেখি আমি গ্রুপ থেকে লেফট করবো তোমাকে আমি। হ্যালো স্যার, হ্যাঁ বলো। আমি বলছি স্যার, আমার রোল নাম্বারটা স্যার ভুলে গেছি, একটু নাম্বারটা একটু দেখে ওয়েট নেবেন। করো, সৌরভ ভট্টাচার্য। অ্যাটেন্ডেন্স করছি, ওয়েট করো। রোল নাম্বার 7 8 9 10 ইয়েস স্যার রোল নাম্বার 10 রুমা হ্যাঁ। দাস। ম্যাডাম আপনি প্র্যাকটিক্যাল ক্লাস করছেন না কেন? স্যার আমি আগের ক্লাসটা শুধু করিনি, বাড়িতে একটু প্রবলেম ছিল বলে যাইনি। সেটা ম্যাডাম আগে থেকে জানাতে হয়, অফিসে জানাতে হয়, সেটা জানিয়েছিলেন? নেক্সট টাইম দেখি আমি। রোল নাম্বার 11 12 13
নাম্বার 13 পম্পা জানা। Yes, sir. আপনি ম্যাডাম ক্লাস করছেন না কেন? ক্লাস করছেন না কেন? প্র্যাকটিস ক্লাস খামখেয়ালি পেয়েছেন এখানে? আপনারা একটা একটা করে প্র্যাকটিস ক্লাস কমিয়ে দিচ্ছেন কেন? আমার এখানে দুটো প্র্যাকটিস ক্লাস শরীর- হওয়া দরকার। তো সেটা আপনি এক্সট্রা ক্লাস নেননি কেন অফিস থেকে? অফিস থেকে এক্সট্রা ক্লাস নেননি কেন? সময় পাইনি পরীক্ষা জন্য। অফিসে জানিয়েছিলেন সেটা? ক্লাসে আসুন। রোল নাম্বার 14 15 Yes, sir. 15 16 Yes, sir. রোল নাম্বার 16 কে দীপ কুমার বেরা ক্লাসে আসো। রোল নাম্বার 17 Yes, sir. নাম বলুন ম্যাডাম। শর্মিষ্ঠা গিরি। Mr. In. ম্যাডাম কতদিন পর ক্লাস করছেন? স্যার আমি অসুস্থ ছিলাম তো বলেছি। অফিসে জানিয়েছিলেন? ওটা প্র্যাকটিক্যাল ক্লাস করতে গেছিলাম। হ্যাঁ অফিসে জানিয়েছেন? ইয়েস অর নো? না। কেন? পরে কোনো প্রবলেম হলে আপনারা নিজেরা এগুলো সামলে নেবেন, ঠিক আছে? নেক্সট টাইম আমাকে আর বলবেন যদি অফিস থেকে কিছু প্রবলেম থাকে। ওকে আপনার যেরকম Sir. বলে হ্যাঁ বলো। স্যার এখন আমি শেষ করতে হবে এখন। হ্যাঁ যাদের অ্যাটেন্ডেন্স হচ্ছে লেফট হয়ে যাবে। হ্যাঁ রোল নাম্বার 18 7 স্যার। 18 সানিকা ভুঁইয়া ম্যাডাম আপনারও সেম ক্লাস করেনি কেন? আমি অসুস্থ ছিলাম, গ্রুপে লিখেছিলাম আপনি। অফিসে জানিয়েছিলেন ম্যাডাম? মানে স্যার যখন ওই অফিসে এক্সট্রা ক্লাসের জন্য ফোন করি তখন তো স্যার বলে যে এরকম আজকে স্টাফ নেই বা অন্য মানে হ্যাঁ। ডেতে অন্য ক্লাস আছে, হয় না না বলে এই জন্য করে জানাই। যা পারেন করুন। রোল নাম্বার 19 Yes, sir. আপনি এটা ক্লাস করছেন না কেন? স্যার আগের একটা ডেট যাইনি আমি স্যার প্র্যাকটিক্যাল ক্লাস। আগে একটা থিওরি করেননি, তারপর একটা প্র্যাকটিক্যালও না, করেননি। না স্যার আমি থিওরি প্র্যাকটিক্যালটা করিনি, আমি তো থিওরি করেছি। 19 তারিখে যে থিওরিটা হয়েছিল সেটা আপনি করেছিলেন? হ্যাঁ স্যার। রোল নাম্বার 20 ইয়েস স্যার। নাম কি ম্যাডাম? নিরুপমা মাইতি। ম্যাডাম ক্লাস করছেন না কেন? স্যার পরীক্ষা চলছিল কলেজে। অফিসে জানিয়েছিলেন ম্যাডাম? না। কেন? এটা টিউশন নাকি? এটা টিউশন না ঘুরতে এসছেন এখানে? আপনি ক্লাসে আসতে পারছেন না, আপনার একটা দায়িত্ব থাকে যে আমি ক্লাসে যাব না, আমি অফিসে জানাই বা স্যারকে জানাই। জানিয়েছিলেন আপনি? না। আপনার কিন্তু কোনো তাহলে এক্সট্রা ক্লাস কিন্তু দেওয়া হবে না, আগে থেকে বলে দিচ্ছি এরকম করলে। বেসিকের ক্লাস পেয়েছেন নাকি? যে একদিন গেলাম না লোকে দেখে করে নেবো হয়ে যাবে সব? অফিসে এসে দেখা করবেন আপনি। রোল নাম্বার 21 রোল নাম্বার 21 22 22 23 24 25 26 ইয়েস স্যার। 27 ইয়েস স্যার। বাবু ক্লাস করছো না কেন? যে ক্লাস করেছি তো। একটা বলে স্যার একটা কোথায়? এটা আগের দিন ইয়ে থিওরি হয়নি বলে ওইটা হয়ে গেছিল বলে আর যাইনি। কেন? ওইটা তো স্যার 3টা ইয়ে প্র্যাকটিক্যাল ক্লাস করে নিয়েছি। আচ্ছা আর একটা কোথায়? স্যার একটা বাদ। ঠিক আছে অফিসে দেখা করবেন। রোল নাম্বার 28
ইয়েস স্যার। অফিসে এসে দেখা করবে 28 পবিত্র পন্ডা। ক্লাস করছো না কেন তুমি? স্যার পবিত্র অসুস্থ ছিলাম সেই জন্য অসুস্থ করিনি। ছিল, অফিসে জানিয়েছিলে তুমি? আগে অফিসে জানিয়েছিলে? না স্যার। কেন? অফিসে এসে দেখা করবে, ঠিক আছে? নাহলে আমি ক্লাস থেকে তোমাকে লেফট করে দেবো, পুরো আর এখানে নামও কেটে দেবো আমি। যারা যারা ক্লাস করছো না অফিসে এসে দেখা করবে, ক্লাস কেন করছো না রিজন দেবে, সেরকম হলে অ্যাপ্লিকেশন দেবে এখানে। আর তোমাদের এখানে 4-5টা করে ক্লাস টোটালি অ্যাবসেন্ট আছে, আমি এরকম সামলাতে পারবো না। অ্যাপ্লিকেশন লিখে নিয়ে এসে অফিসে দেখা হবে। আর পবিত্র পন্ডা, তুমি কার ইমেল আইডি ইউজ করছো? এখানে ভুলভাল নাম লেখা আছে কেন? না স্যার এটাই প্রথম থেকে ছিল তো সেই তো জন্য এখানে নামটা কার চেঞ্জ লেখা আছে? করতে পারি। সুমন পন্ডা লেখা আছে। স্যার নামটা চেঞ্জ করতে পারিনি। আমার নাম এবার প্রথম থেকে দেওয়া ছিল ইমেল আইডিটা, ওই জন্য নামটা চেঞ্জ করতে পারিনি। কেন চেঞ্জ করো না? তো চেঞ্জ করে দেবেন, নতুন একটা ইমেল চালু। 29 রোল নাম্বার 29 রোল নাম্বার 30 31 Yes, sir. 32 33 34 35 Yes, sir. 36 37 38 39 Present, sir. 40 41 স্বরূপ ভট্টাচার্য 41। ইয়েস স্যার। স্বরূপ তুমি ক্লাস করছো না কেন? স্যার আমি এই পুজোর জন্য স্যার যেতে পারিনি, দুদিন একটু অসুবিধা হয়ে গেছিল স্যার। অফিসে ফোন করে জানিয়েছিলে? না স্যার। অফিসে এসে দেখা করবে। আচ্ছা স্যার। और फार्म के आली ना देखाচ্ছে। बोला 42 43 Yes, sir. 44 ইয়েস স্যার। 44 ক্লাস করছো না কেন? সাগর দাস অধিকারী। স্যার আগের থিওরি ক্লাসটা হয়নি তাই তো যাইনি। তো এটা টিউশন পেছো নাকি না আড্ডা না কোনটা? নিজে খেয়াল খুশি মতো চলবে এখানে সব কিছু। দেখা করো কিছু। ওকে স্যার। রোল নাম্বার 45 46 রোল নাম্বার 47 Present, sir. সবার প্রেজেন্ট হয়ে গেছে? সবার প্রেজেন্ট হয়ে গেছে? ইয়েস স্যার।